সরকার চাচ্ছে না নাকি তিনি নিজে থেকে পদত্যাগ করছেন? রাজনৈতিক ভিতরে এত আলাপ লাগতো না। আচ্ছা, আমি যে কোনো মুহূর্তে বলতে পারি, টেলিফোন করে ভাই আমার শরীর ভালো না, আমি কালকে আসবো না। এগুলো বোগা আলাপ। কারণ আমরা উই হ্যাভ সিন যে সে কিভাবে রইছে, কি পরিমাণ ইজ্জত তার আছে, যার কোনো রাজনৈতিক আদর্শ নাই। এই ব্যক্তি একবেলা বলল যে বঙ্গবন্ধু যুদ্ধের স্বাধীনতার ঘোষক, বলছে শেখ হাসিনা যখন তাকে বানাইছে, সেই ব্যক্তি আবার বলতেছে জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। কে ঘোষক না, এই বিতর্ক কিন্তু আমি করছি না। আপনি তার খাইচ্যতটা দেখেন, এটাকে বলে খাইচ্যত। আমার পদে থাকতে হবে, কোন ইনফ্লুয়েন্সে কেন থাকতেছে? এখন সেই যে ইনফ্লুয়েন্সে থাকতো, সেই ইনফ্লুয়েন্স আস্তে 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 দুর্বল হয়েছে। আপনার যদি মনে থাকে তাহলে আপনি দেখবেন আমাদের মোমেন সাহেব যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা তার 8 মাস পর বাংলাদেশ থেকে বেরোইছেন আজকের প্রশাসনের সহযোগিতায়, সেটা তিনি নিজে বলেছেন। এবং উনি বলছেন আমি 5 বার সিম পাল্টাইছি, 6 বার বাসা পাল্টাইছি, প্রশাসন আমাকে সহযোগিতা করছে, তাই আমি 8 মাস পর বেরিয়ে আসছি। এই যে প্রশাসনের যে ইনফ্লুয়েন্সটা ছিল, সেই ইনফ্লুয়েন্সটা আস্তে 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 দুর্বল হচ্ছে। তার বহিঃপ্রকাশ হলো রাষ্ট্রপতিকে এখন সরাচ্ছে কেন? রাষ্ট্রপতির কোনো ফাংশন নাই উনি বলছেন। কিন্তু আজকে পর্যন্ত যে আমার যে টালমাতাল সিচুয়েশন, এখন পর্যন্ত কিন্তু আমি বলছি যে এই সরকারও কিন্তু তপ্ত পাটাতনের উপরে দাঁড়াইছে সেই 5ই আগস্টের পর। স্টিল আমরা এখনও কিন্তু অনেক খারাপ পরিস্থিতির মধ্যে, আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আছি। সেই রকম একটা জায়গায় তার লন্ডন সফর এটা ডাউটফুল ছিল। লন্ডন সফরে দেখা গেছে 2 হাত ভরে খালি শপিং করতেছে, উনি কিন্তু গেছেন চেক আপ করাইতে। তো এই সমস্ত ব্যাপার। আর তার মতো একটা মানুষের আরেকটি সূত্র বলছে যে তিনি আসলে সেখান থেকে ফোনে কথা বলেছেন। আমি সেটা বললাম না, আপনি অর্থটা বুঝে নেন। গেলাম চেক আপ করে, 2 হাত দিয়ে বাজারটা নি কেমনে? আমি একটা সাবেক রাষ্ট্রপতি, সাবেক না, আমি একজন রাষ্ট্রপতি। তারপর সেই রাষ্ট্রপতির কি অবস্থাটা কি? আপনি সেই রাষ্ট্রপতি যিনি নাকি সকালে এক কথা বিকালে এক কথা, একবার বঙ্গবন্ধু একবার জিয়ার জিকির যিনি করেন, তার কি কোনো চরিত্র আছে? তাকে কি কেউ বিশ্বাস করবে? হয়তো সিচুয়েশনের খাতিরে আমাদের আজকের প্রধানমন্ত্রী একটু সাইলেন্ট ছিলেন, কিন্তু সময়ের ব্যবধানে উনি ভাবলেন যে না, সিক্রেসি অ্যান্ড প্রাইভেসি খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। কারণ রাষ্ট্রপতির কোনো রোল নাই। কালকে যদি ঘটনাচক্রে কোনো কারণে একটা খারাপ পরিস্থিতি আইসে যায়, আল্লাহ মাফ করুক, যদি আইসে যায়, তাহলে একটা জরুরি অবস্থাও যদি আসে, হি উইল প্লে ভেরি ইম্পর্ট্যান্ট রোল। আর সেক্ষেত্রে আমার একটা নিজস্ব লোক দরকার বলে আমি মনে করি, 1 নম্বর। 2 নম্বর হইল যে উনি রাষ্ট্রপতি, উনি শেখ হাসিনার সময়ের রাষ্ট্রপতি, ফেসিজমের পক্ষের লোক বলে আমরা বলতেছি। কাজী উনি ধোয়া তুলসী পাতা, উনি যে লিকেজ করেন না, ওনার কাছ থেকে যে লিক হচ্ছে না, আমরা কিভাবে যাব? সুতরাং রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে, প্রাইভেসি সিক্রেসির কারণে, প্লাস তাকে তার দলীয় একটা বানানো দরকার। অ্যাটলিস্ট আমাদের প্রধানমন্ত্রী সাহেব এইটুক নিশ্চিত থাকবেন যে আমার প্রতি লয়াল একজন ব্যক্তি। উনি লয়াল না, এটা কেন জানেন লয়াল না? তার প্রমাণই হলেই এই একই মুখে আমি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধুকে বলছি, একই মুখে আমি জিয়াউর রহমান সাহেবকে স্বাধীনতার ঘোষক। সুতরাং এইরকম লোক যদি কেউ বিশ্বাস করে, তা এমন একটা জায়গায় আসছেন। কারণ আমরা তারেক রহমান সাহেব মানে আমাদের আজকের প্রধানমন্ত্রী, তাকে দেখছি শুরুতে আমাদের কাছে যেটা মনে হয়েছিল যে কোন বলয়ে যাবে। এখন একটা জিনিস পরিষ্কার আমাদের কাছে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি কনসার্ন যে উনি আওয়ামী বলয় থেকে বেরিয়ে আসতে চাইতেছে, আওয়ামী বলয় থেকে। এখন আওয়ামী বলয়ের সাথে আন্তর্জাতিকভাবে কারা আছে, লোকালি কারা আছে, সব কিছু উনি এই বলয় থেকে বের হয়ে আসতেছে। সেই বলয় থেকে যদি বের হইতে হয়, তাহলে রাষ্ট্রপতির অপসারণ আমি মনে করি খুবই জরুরি, এবং সেটা খুবই যৌক্তিক। এবং রাষ্ট্রপতি, বিএনপি এখন 2/3 মেজরিটি নিয়ে আছে। সুতরাং তাকে যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করে, ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমার কিছু আসে যায় না। কিন্তু আই এম কনসার্ন অ্যাবাউট দ্য বাংলাদেশ পলিটিক্স। যেহেতু তারেক রহমান সাহেবকে 5টা বছর পার হইতে হবে, সুতরাং সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার লয়াল লোক দরকার। কেন দরকার? আপনি যে কোনো সিস্টেম লস যদি বন্ধ করেন, যে পানি বের হয়ে যায়, সেই পানিটার যদি ফুটোগুলো বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু বাড়তি পানি না আসলে পানিটা জমে। তা সেক্ষেত্রে যে প্রাইভেসি অ্যান্ড সিক্রেসির প্রশ্নে লিকেজ বন্ধ করার জন্য তার অপসারণ জরুরি বলে আমি মনে করি। এবং সেটার জন্য যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি মনে করি এটা জাস্টিফাইড। আর তার মতো লোকরে দিয়ে যদি কেউ ভাবে যে উনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, আমি নিশ্চিত পৃথিবী উল্টে যেতে পারে, আমি বিশ্বাস করব বলে মনে করি না। যদি তাই হইতো, তাহলে আমরা দেখছি যে তার রোল কি, তার খাইচ্যত কি, তারপরে আছে। এখন যদি মনে করেন তুমি যদি ওইখানে বসে বসে ফেসিজমের রিপ্রেজেন্ট হিসেবে থেকে থাকেন, এটা যদি নিশ্চিত হয়ে থাকে, তাহলে তার অপসারণ
জরুরি। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আপনার কাছে একই প্রশ্নই মোটামুটি রাখতে চাই। 5 আগস্টের পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক চাপ ছিল এবং বিতর্কের মধ্যেও কিন্তু তিনি পদে ছিলেন, এবং 12 তারিখের পরেও আমরা দেখলাম যে প্রথম সংসদের যে অধিবেশনটি ছিল সেখানেও তার ভাষণের পর কিন্তু ওয়াকআউট করে বিরোধী দল। সবকিছু মিলিয়ে এখন কেন আসলে তার এই পদত্যাগের গুঞ্জনটি আসছে, আপনার বিশ্লেষণে কি বলে? দেলোয়ার সাহেব তো সব বইলেই ফেলাইছে, আমার তো আর কিছু বলার নেই। তবে এইটুকু বুঝতে পারি আমি যে আপনি যদি একটা নদী সাঁতার দেওয়া শুরু করেন এবং 5 বছর আপনাকে সাঁতরাইতে হবে, সেটা হলে নির্বাচিত সরকার, তাকে নর্মাল ট্রেন্ড আমাদের 5 বছর তাকে এই নদী পাড়ি দিতে হবে, এপার থেকে ওপারে। তো সেই যাত্রা যখন শুরু করলো তার বয়স 5 মাস হতে চলল, এবং রাষ্ট্রপতিকে যখন অপসারণ করা সবার দাবি ছিল, আমি মনে করি দেলোয়ার সাহেবও দাবি ছিল 5 আগস্টের পর, তখন কিন্তু আজকে যারা ক্ষমতাসীন তারা সম্মতি দেননি। এবং তাদের সম্মতিতেই যে শুধু হয়নি তা না, তারা রাজনৈতিক শক্তি, তার সাথে ইনফ্লুয়েন্স হয়েছে আজকের আর্মিরাও তাকে রাখার পক্ষপাতী ছিল। কেন এখন যদি বলেন আপনার কাছে প্রমাণ কি, প্রমাণ নাই, বাট আমরা তো বুঝি, এই আবহাওয়ার ভিতরে থাকি, এই হাওয়ার মধ্যে থাকি। হ্যাঁ, শেখ হাসিনার মতো শক্তিশালী মহিলাকে চলে যেতে বাধ্য হলো, আর তার যে শতভাগ না 1000 ভাগ দুর্বল একটা ইনঅ্যাক্টিভ মানুষ থেকে গেল। তার মানে কি? তার মানে তাকে রাখা হয়েছে। যারা রাখছিলেন তারা কেন রাখছিলেন সেটা আমি জানি না। এমন হতে পারে যে তপ্ত লোহার উপরে দাঁড়িয়েছিল ওই মুহূর্তে রাজনৈতিক দল, ইনক্লুডিং ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, তারাও একটা তপ্ত পাটাতনের উপরে ছিল, সে কারণে হয়তো পারেনি। কারণ প্রশাসনকে লাগে কাজে, প্রশাসন যদি না ঝোঁকে, আর্মি একটা ফ্যাক্টর ঝোঁকে নাই, তাই সরাইতে পারে নাই। কিন্তু এই 5 মাস সাঁতার দেওয়ার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এখন বুঝতেছেন যে তাকে রাখা যাবে না। কেন রাখা যাবে না প্রশ্ন আনতে পারেন। এখানে আমার প্রশ্নটা হলো যে এখানে কি, ধন্যবাদ, আমি আবার আসবো মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান, আমি যেটি বলছিলেন আবু হেনা রাজাকে, যে আসলে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে অনেক সতর্ক হওয়ার প্রয়োজনীয়তার কথা কিন্তু তিনি বারবার বলেছেন। এবং এই যে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে রাজনৈতিক নেতাদের পাশাপাশি একজন সাবেক ও বর্তমান আমলার নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে, অনেকের নাম আসছে। যদি কোনো আমলাকে রাষ্ট্রপতি করা হয়, এটি কি রাজনৈতিক দলগুলোর উপর আস্থার সংকটের তৈরি করবে কিনা? পরবর্তী রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত? ধন্যবাদ। দেখেন, বাস্তবতাটা আমরা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে বর্তমান যে সেট আপ আছে প্রচলিত পদ্ধতিতে, এই পদ্ধতিতে আমি আবারও সবিনয়ে মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি সম্পূর্ণ রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করে চলতে চান, চলতে পারেন। ওই ব্যবস্থা রাখা হয়েছে এবং তাকে সেই পরিমাণ ক্ষমতায়ন করা হয়েছে। ঠিক আছে, লাস্ট কনস্টিটিউশনের কমপ্লেইন তো এটাই ছিল যে প্রাইম মিনিস্টার বিকেম সো পাওয়ারফুল দ্যাট দণ্ডমুণ্ডের কর্তা হয়ে উঠছিলেন উনি, এবং ওনার যে পাওয়ারটা আছে এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার কোনো অপশন ছিল না। একটাই অপশন ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে পদটা, সেটাকেও আস্তে আস্তে কাটছাট করে এমন অবস্থায় আনা হয়েছে যে এই পদটা এখন টোটালি একটা অর্নামেন্টাল পজিশন ছাড়া আর কিছুই না। তো সেই প্রেক্ষিতে আমাদের এক্সপেকটেশনটা কি? দেখেন, আমাদের দেশে এখন একটা ভীষণ রকম দৈন্য চলছে, সেটা হচ্ছে চারিত্রিক দৈন্য। ঠিক আছে, আপনি দেখেন আমাদের মানে মাননীয় সংসদ সদস্য যারা আছে তাদের বিভিন্ন ধরনের ভিডিও বের হয়ে আসছে, যেগুলো দেখার পর মানে তাদের এথিক্যাল প্র্যাকটিস এবং তাদের পার্সোনাল ক্যারেক্টার্স যেটা আছে এইটার ব্যাপারে মানে আমাদের নতুন প্রজন্ম যারা জেন জি এবং জেন আলফা, তারা আসলে কি দেখছে দেখেন, কি এক লজ্জার ব্যাপার। দেখেন, আমেরিকান এক ভদ্রলোককে একবার জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, তোমাদের দেশে তো মানে ফ্রি মিক্সিং একটা কান্ট্রি, তাহলে বিল ক্লিন্টনের এগেনস্টে যে তোমাদের একটা কমপ্লেইন ছিল, এটার জন্য তোমরা অযথাই মানে এটা তোমরা তো আন্ডাররাইট করতেই পারতা। তার আনসার ছিল যে আমি নর্মাল আমেরিকান, আমার ফ্লস থাকতে পারে, বাট হি ইজ এ প্রেসিডেন্ট, হি ইজ মাই আইডল, ওর তো এই ফ্লস থাকতে পারে না, হি মাস্ট চেক হিমসেলফ। এখন একই রকমভাবে এই যে আমাদের ধরেন মানে আইন প্রণেতা যারা আছেন, অনেকে বলেন যে মানে তাদের কাজ তারা করতে পারলে তার ক্যারেক্টার নিয়ে আমার এত ইয়ে করার কি দরকার, মানে ঘাটাঘাটি করার কি দরকার। এই জায়গাটায় আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে সমাজে তারা এতটা রেসপেক্টেড যে তাদের যখন এই ধরনের কাহিনী এক্সপোজ হয়,
তখন সেইটা সামাজিক যে ফ্যাব্রিকটা আছে এই ফ্যাব্রিকটাকে আঘাত করে। একদম। এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আমাদের যদি রাষ্ট্রপতির অন্যান্য কোনো ক্ষমতা না থাকে এখন, যেহেতু নাই, অ্যাটলিস্ট এইটুক থাকা উচিত যে আমরা রাষ্ট্রপতির চেয়ারে এমন একজনকে দেখতে চাই যিনি সত্যিকার অর্থে সর্বজন শ্রদ্ধেয়। হি মে নট বি এ ডিস্টারবেন্স ফর প্রাইম মিনিস্টার, ওরকম লোকও পাওয়া যেতে পারে, বাট অ্যাটলিস্ট প্রেসিডেন্টের দিকে তাকানোর পরে উই শুড হ্যাভ দ্যাট ফিলিংস যে এই লোকটা মানে রেসপেক্টেবল একটা মানুষ। এবং আমার ধারণা 18 কোটি বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে, এবং এইটা বাংলাদেশের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে এটা খুব জরুরি। এবং আপনি যদি ওইরকম ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষকে আপনি ওখানে আনেন, সে কখনো প্রধানমন্ত্রীর জন্য ডিস্টারবেন্সের কারণ হবেন না, এইটুকু নিশ্চিত করে বলা যায়। আর শেষ করবো শুধু একটা কথা বলে এই প্রসঙ্গটা, সেটা হচ্ছে দেখেন, একজন মাহাথির পুরো মালয়েশিয়া চেঞ্জ করে দিয়েছিল, একজন লি কুয়ান ইয়েন পুরো সিঙ্গাপুরকে চেঞ্জ করে দিয়েছিল, আমাদের একজন তারেক রহমান সেই সুযোগের দ্বার প্রান্তে দাঁড়ানো। সুতরাং কথায় আছে যে আপনি যেই 5 জন মানুষের সাথে মেশেন, আপনি ওই 5 জন মানুষের মতো হয়ে যান। একদম। রহস্যময় কারণে উনি ধরেন উইথ ডিউ রেসপেক্ট মানে এমন লোককে তার রাজনৈতিক উপদেষ্টা বানাচ্ছে যেই লোক জিয়াউর রহমানের ব্যাটম্যান হওয়ার উপযুক্ত না, রাইট? তাহলে এই ধরনের লোককে উনার চারপাশে উনি কেন আনতেছেন, এটার উত্তর উনি ভালো জানেন। বাট একজন ভালো রাষ্ট্রপতি, একজন সৎ এবং দৃষ্টান্তমূলক রাষ্ট্রপতি যদি আমাদের চোখের সামনে থাকে, আমরা মানুষ হিসেবে, জনগণ হিসেবে উইল ফিল প্রাইড, উইল ফিল গুড। আমাদের জাতীয়তাবাদী যে চেতনা আছে, এই চেতনাটাকে সমুন্নত রাখা হবে। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই বিষয়টিতে এই প্রশ্নটি অবশ্যই আপনার কাছে রাখবো যে পরবর্তী রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত, কাদের মধ্যে থেকে হওয়া উচিত। এই প্রশ্নটির উত্তর দেবার আগে আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে নাহিদ ইসলাম বলেছেন রাষ্ট্রপতির পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করে বিচারের দাবি তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতির বিরুদ্ধে গুরুতর যদি অভিযোগ থাকে, তাহলে পদত্যাগের পর তাকে আইনের আওতায় আনার সাংবিধানিক বা আইনগত কোনো ভিত্তি আছে কিনা, নাহিদ ইসলাম যেটি বলেছেন সেটি কি সম্ভব কিনা বা করা উচিত কিনা? রাষ্ট্রপতি পদে থাকাকালীন তো তার বিরুদ্ধে আপনি কোনো মামলা করতে পারবেন না। এটা সাংবিধানিকভাবেই তার প্রতি সম্মান। বাট রাষ্ট্রপতি পদ থেকে যাওয়ার পর মামলা হবে না কেন? এরশাদ সাহেবের কি ছিল, কি অবস্থায় ছিল? তারপরে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কি হয়েছিল? রাষ্ট্রপতি তো আসলামই, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কি হয়েছিল? আপনি ক্ষমতায় না থেকে চলে যাওয়ার পর আপনার বিরুদ্ধে যে কোনো কিছু হতে পারে, যে কোনো অভিযোগ আপনি আমলে নিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাষ্ট্রপতি কেমন হওয়া উচিত, এই যে বিষয়টা আসছেন, আলোচনা হচ্ছে, জি, দেলোয়ার ভাই কিছু টাচ করছে যে একদিকে যেমন প্রধানমন্ত্রীর 5টা বছর পাড়ি দিতে হবে, তাকে দিয়ে উনি আশাবাদী, আবার কিছু উপদেষ্টা বানাইছে সেটা নিয়ে উনি কিছু হতাশ। এটা হতেই পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, হয়তো তারেক রহমান সাহেব যা বোঝেন আমি তা বুঝি না। উনি হয়তো আমার কাছে সবচেয়ে অবহেলিত যে ব্যক্তি, তার ভিতরে উনি প্রতিভা খুঁজে পেতে পারেন। তো আমরা এরকম অনেক দেখছি, এমন এক লোক ভবঘুরে, তাকে ডেকে এনে এমন একজন প্রডিউসার, পরিচালক ফিল্মের কিছু রোল দিল, পরে সুপার অভিনেতা হয়ে গেছে। অর্থাৎ ওই প্রতিভাটা সে দেখছে। সুতরাং এন্ড জাস্টিফাইজ দ্য মিনস, ফলাফল বলে দিবে ওনার পছন্দটা ভালো ছিল কিনা। আমরা তো সেক্ষেত্রে আপনার সাজেশন কি হবে? এখন রাষ্ট্রপতির বিষয় যদি আনেন, আমি এখানে বসে বলতে পারি যে দেলোয়ার ভাই বললেন যে রাষ্ট্রপতি হওয়ার মতো ভালো ভালো অনেক লোক আছে। আমি যদি ওনাকে ভালো করে প্রশ্ন করি, উনি কিন্তু নাম বলতে পারবে না কারো। চট করে যদি প্রশ্ন করি, বলেন তো এই মুহূর্তে আপনি কারে চুজ করেন, তাহলে উনি বলতে পারবেন না। যদি বলেন এই প্রশ্ন আমাকে করা হয়, তাহলে আমি বলবো আমার চেয়ে ভালো লোক আমি কাউকে দেখি না। বিষয়টা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট, হোয়াট আই মিন। কারণ কেউ যদি ভাবতো যে রাষ্ট্রের দায়িত্বটা কি জিনিস, তাহলে নেওয়ার আগে 7 বার ভাবতো। কিংবা কেউ যদি ভাবতো আমাকে প্রধানমন্ত্রী ডেকে এই দায়িত্বটা দিচ্ছেন, আমি কি আদৌ যোগ্য কিনা, আমি তো আমাকে অ্যাসেস করতে না পারি, আপনি রাষ্ট্র অ্যাসেস করবেন কিভাবে? আমি সেই অর্থে বলছি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এর ভিতর থেকে চুজ করবেন। একদম। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী, উনি দক্ষ কিংবা অদক্ষ এই বিতর্কে আমি যাচ্ছি না। হি হ্যাজ গট দ্য অ্যাবসলিউট পাওয়ার, উনি চুজ করবেন। এখন ওনার অনেক পছন্দ নিয়ে বিতর্ক আছে, বা আমারও পছন্দ হতে পারে, বাট ওই যে বললাম, উনি কার ভিতরে কি প্রতিভা দেখেন উনি জানেন।
তবে বিশ্বস্ততার প্রশ্নে বর্তমান যে রাষ্ট্রপতি আছে তার চেয়ে অন্য জায়গাও কি তার দল থেকে নেক, সেক্ষেত্রে এর চেয়ে বর্তমানের চেয়ে একজন বিশ্বস্ত রাষ্ট্রপতি তিনি পাবেন, এটুক মোটামুটি নিশ্চিত। এবং সেই হিসাবে এই তাকে সরানোর সিদ্ধান্ত, আমি আবারও বলছি সরানোর সিদ্ধান্ত, কিন্তু ফাইনালি শুনবেন শারীরিক অসুস্থতার কারণে আমি আর পারছি না, এগুলো কমন কথা। যখন পারলে কালকে যেদিন রোববার দিন পদত্যাগ করবো ওই মুহূর্তে, এখন তার শারীরিক অসুবিধা নাই, লন্ডনে চেক আপ করে দিলে এখনও বলতে পারে, ও বলবে যখন চূড়ান্ত হবে। সমস্ত পন্থা চেষ্টা করতে অবলম্বন করার, থাকা যায় কি না, কী পরিমাণ লয়ালিটি চান সেটা আমরা দিব, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে পরিচয় বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি বলুন। আমি মাননীয় আইনজীবী আবু হেনা রাজ্জাকি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, বলুন, আমরা শুনছি। প্রশ্ন হলো, সেটা হলো এই যে আমাদের বর্তমানের বর্তমান রাষ্ট্রপতি, ওনার দুর্ভাগ্য না আমাদের বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এই যে বারবার আমাদের আর একটা প্রশ্ন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ একটা সম্মানের একটা জায়গা, উনি পথ থেকে করলো না। কিছু কিছু মানুষ বলতেছে গ্রেপ্তার করো, অ্যারেস্ট করো, তার বিচার করো। এই যে মানি লোকগুলোর যে অমানিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা কি শিখিচ্ছি? আমাদের প্রজন্মগুলো কি শিখিচ্ছে এই দিকে? আমাকে ভালো কিছু দেখার, ভালো কিছু শিখি। এর কি হচ্ছে কি আমাদের দেশে বলেন? জি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনার কাছে। হ্যাঁ অবশ্যই দেবো। আমি ওনার ব্যথাটা বুঝতে পারছি। উনি মুক্তার আলী বগুড়া থেকে প্রশ্ন করছেন, আমি সৌভাগ্যবান মনে করি যে উনি আমাকে প্রশ্ন করছেন, শুনতে ভালো লাগে। আচ্ছা, রাষ্ট্রপতির পদটা অবশ্যই সর্বোচ্চ আসন, সাংবিধানিক সর্বোচ্চ আসন, কোনো সন্দেহ নাই। সেই আসনটাই বসে যদি একজন রাষ্ট্রপতি আজকে রাজ্জাকি সাহেব জাতির স্বাধীনতা যুদ্ধের ঘোষক বলে, তারপরে আবার সময় বদল করে দেলোয়ার হোসেন সাহেব স্বাধীনতার ঘোষক বলে, তার জন্য এই নিন্দাটা প্রাপ্য। কারণ ইউ ক্যানট চেঞ্জ ইউর সেলফ। আপনি বিশ্বাস করেন কি সেখানে থাকতে হবে, এটা একটা রাষ্ট্র। আপনি যা মন চায় তাই করবেন, তার মানে আপনার বিশ্বাসই নাই। আপনি কি বিশ্বাস করেন, আপনার কনসেপ্টটা কোথায়? একটা কিছু মানুষ তো বিশ্বাস করে, যেমন এই যে, আচ্ছা ওই প্রশ্নে পরে আসি। এরপর উনি আরেকটা প্রশ্ন করছেন যে আমাদের যারা শিক্ষিত জ্ঞানী গুণী তাদের মর্যাদা কি। দেখেন, আমরা চিৎকার করতেছি এডুকেশনের জন্য, আমরা চিৎকার করতেছি পরীক্ষা বন্ধ হবে না, গলা সমান পানি দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। সুস্থ মস্তিষ্কের কোনো লোক এই সিদ্ধান্ত নিতে পারে না যে গলা সমান পানি দিয়ে পরীক্ষা দিতে যাবে। কেন আসছি কথাটায়? শিক্ষার যখন এত গুরুত্ব, তাহলে আপনি বলেন তো, একজন ভদ্রলোক 2টা PhD করছে, একটা ইকোনমিক্স আর একটা আরেক সাবজেক্টে, তারপরে যদি মনে করেন সে নোবেল লরিয়েট হইছে, তাকে যখন আমি টিভির পর্দায় বলি বিশ্ব বাটপার, তাহলে এই এডুকেশনের কি মূল্য? জাস্ট আপনি চক্ষুটা বন্ধ করে ভাবেন। আপনার সাথে তার দ্বিমত থাকতে পারে, আপনার মত পছন্দ না হতে পারে, কিন্তু যে লোকটা PhD ডিগ্রি হোল্ডার, বিশ্ব তাকে নোবেল দিছে, এটা নাকি কিনতেও পাওয়া যায়, এমন কথা বলছে। আর এরকম বহু লোক আছে যাদের নোবেল 10টা কেনার টাকা আছে। নোবেল কেনা তো দূরের কথা, নোবেল যেখানে দেয় সেই দরজার সামনে যাক না। তা প্রশ্ন হচ্ছে, সামনের জেনারেশন শিখবে কি? আজকে আমরা যখন বলতেছি 2টা ডক্টরেট পাওয়ার পর নোবেল বিজয়ী, যে বিশ্বের এমন কোনো রাষ্ট্রনায়ক নাই যাকে এক নামে চেনে না, এখন বললে কি বলবে? আমি ইউনুসের পক্ষপাতী নও, আমি ওনার কথার জবাব দিচ্ছি। হি ইজ ওয়েল এডুকেটেড। তাকে যখন বলা হয় বিশ্ব বাটপার, তখন মুক্তার আলী ভাই কি একবারও প্রশ্ন করছে টেলিফোন করে যে ভাই তাকে বিশ্ব বাটপার বলতেছেন কেন? তারপর থাকতে পারে, আমি বলছি না উনি ধোয়া তুলসী পাতার বহু বড় ক্রিমিনাল হতে পারে, কিন্তু এই যে আমরা বলি, সুতরাং আমি জেনারেশনকে কি দিচ্ছি? আর রাষ্ট্রপতি সকালে এক কথা, বিকালে এক কথা। আবার আরো বলছি, সমস্ত রাজনীতিবিদ শিক্ষিত লোক 55 বছর যাবত একটা কথা বলতেছে যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই যে আপনি বলতেছেন, তার মানে সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা বলবেন। হু হ্যাজ গিভেন ইউ দিস রাইট? কি শিখাচ্ছেন? 55 বছর যাবত এই দেশের রাজনীতিবিদ কি বার্তা দিছে এই দেশের জেনারেশনকে, কি কথা বদল করা যায়? কিন্তু এই মুক্তার আলী ভাই যদি তার ছেলেকে বলে, তোমাকে সকালে একটা কথা বললাম যে হ্যাঁ তোমাকে একজোড়া জুতা আজকে দুপুরে কিনে দিব, দুপুরে বললো যে আজকে পারতেছি না কালকে, পরের দিন বললো আগামী সপ্তাহে, তারপরে বললো 2 মাস পরে, তখন তাকে বলবি ইউ আর এ লায়ার। কই, তখন তো সে তার ছেলেকে বলতে পারবে না যে ফ্যামিলিতে বাবা কথা সকাল বিকাল বদল করবে। ধন্যবাদ। আশা করছি একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি রাখুন। হ্যালো। জি, আমার নাম মোহাম্মদ আলী। জি, আমার প্রশ্নটা হলো যে আমাদের দেশে তো বর্তমান মনে করেন যে প্রেসিডেন্ট সাহেব আছেই, যিনি
আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। পাবো যে যেভাবে আমরা মনে আপনি করি প্রশ্নটি আবার একটু রাখবেন, আপনাকে শুনতে পাইনি মাঝে। আচ্ছা, যে আমার প্রশ্ন হলো যে আমাদের রাষ্ট্রপতি তো বাংলাদেশের একজন অভিভাবক, আমরা তার কাছে তো এই বাংলাদেশ পুরাটাই যেভাবে বাংলাদেশের প্রেসিডেন্ট আসছে তো মিথ্যা নানান কিছু নেই, কিন্তু অভিভাবক হিসেবে ছিল। বর্তমানে কি আমরা কি ভালো কিছু পাবো, এটা আমাদের আশা 5ই আগস্টের পরে। আরেকটা প্রশ্ন হলো যে প্রেসিডেন্ট পদত্যাগ না করার পদত্যাগই করে নাই, কিন্তু আমাদের মধ্যে যে একটা কৌতূহল হয়ে গেছে গা, এখানে কি হবে এবং কেমন হবে, শাস্তি দিতে হবে। আমরা তো অতীত দেখছি, বাংলাদেশ তো কোনো পরিবর্তন আসতেছে না, যে কোনো প্রেসিডেন্ট বা যে কোনো দায়িত্বশীল মনে করেন যে পদত্যাগ বা তার ক্ষমতা শেষ হলে তাকে আইনের আওতায় আনা হয়। এটা কেমন ধরনের বাংলাদেশ, এটা আমরা একটু জানতে চাই। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে মেজর অবসরপ্রাপ্ত ডেলেজ খান। আপনার আগের যে আলোচনা সেখানে অনেক এই প্রশ্নের উত্তরটা অনেকখানি চলে এসেছে, তারপরেও যদি আপনি কিছু যুক্ত করতে চান, বিশেষ করে এটা কেমন বাংলাদেশ, যেমনটি উনি বলেছেন যে ক্ষমতায় থাকতে ক্ষমতা ছাড়ার পর আসলে আমরা সবসময় হয়তোবা এরকম একটি মনোভাবে চলে যাই যে আমরা তার বিচার চাই, জি, আমি যদি সঠিকভাবে ভাই আপনার প্রশ্ন বুঝে থাকি, তাহলে একটা হচ্ছে যে আমরা ভালো প্রেসিডেন্ট পাবো কিনা, আর একটা হচ্ছে যে আমাদের এই প্রেসিডেন্ট পর্যায়ের একজন মানুষ যখন চলে যাওয়ার পর তাকে আইনগতভাবে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে, শাস্তির শিকার হতে হচ্ছে, সেই ব্যাপারটা আপনি জানতে চেয়েছেন। প্রথমেই এই ব্যাপারে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে দেখেন, আমাদের লাস্ট প্রেসিডেন্টের সিলেকশন প্রসেসটাই আপনি দেখেন না। ওয়াজ হি দ্য মানে মোস্ট কোয়ালিফাইড পার্সন? এখন সমস্যাটা যেটা হয়ে গেছে যে প্রধানমন্ত্রী এখানে একচ্ছত্র ক্ষমতার কারণে তিনি ধরাকে সরাজ্ঞান করতে পারেন এবং তিনি তার পছন্দের মতো লোককে রাষ্ট্রপতি পর্যন্ত নিয়ে আসতে পারছেন, ঠিক আছে? অথচ ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না। এখন কেমন রাষ্ট্রপতি চাই আমরা, দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। আপনি কয়েকদিন আগে হয়তো দেখছেন যে দুদকের কমিশনার এবং দুদকের চেয়ারম্যানেরও অলরেডি সার্কুলার দিয়েছে এবং বলা হয়েছে যে 20 বছরের অধিক কারো যদি চাকরির থাকে, অভিজ্ঞতা থাকে, সে অ্যাপ্লাই করতে পারে। তো আমরা তো অ্যাটলিস্ট মানে আমাদের যে রাষ্ট্রপতি যিনি হবেন, আমরা চাই তিনি প্রেজেন্টেবল হন, ঠিক আছে? এখন আমাদেরও তো এক্সপেকটেশন বেড়ে গেছে। রাষ্ট্র ক্ষমতার শীর্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোককে দেখে ফেলছি আমরা, এবং তিনি যখন ওই আসনটা অলঙ্কৃত করেন তখন যে আসলে মানে কত চমৎকার হয় ব্যাপারগুলা। ছোট্ট একটা ক্যাবিনেট নিয়ে কি চমৎকারভাবে দেশ চালিয়েছেন, রাইট? তো তার মানে হচ্ছে যে রাষ্ট্রপতির মানে আসনটিতে আমরা আসলে অন্তত একজন সৎ, শিক্ষিত, সাহসী এবং দেশপ্রেমিক মানুষ চাই। সেখানে একটি গুঞ্জন ছিল, আমি যদিও আবু হেনা রাজ্জাককে আপনাকে ওই প্রশ্নটি রাখবো, যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বললেন, এই গুঞ্জনটিও অনেক সময় চলে এসেছে, আমরা শুনেছি যে রাষ্ট্রপতি হতে পারেন বা তাকে বিবেচনায় নেওয়া হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এমন কি কোনো গুঞ্জনের সত্যতা আপনি দেখেন কিনা? আই রাদার পাস দিস কোশ্চেন টু রাজ্জাকি ভাই। আমি শুনেন, আমি একটা কথা বলি। প্রশ্ন হচ্ছে যে আপনি একটা বলয় যদি লক্ষ্য করে দেখেন যে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী, যেই খলিল সাহেব এর বিরুদ্ধে বিএনপি ঢাকা যখন ছিল, সোচ্চার ছিল তার পদত্যাগের জন্যে, একই সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আরেকজন কি ভুলে গেলাম নাম, হ্যাঁ, নাহিদ ইসলাম, না মাহফুজুল আলম, নাই তো আগেই পদত্যাগ করে।